আজকের ভিডিও সোলার প্যানেল ইনস্টলেশন নিয়ে। রুফটপ সোলার প্যানেল, আপনারা হয়তো দেখেছেন বাড়ির ছাদে সোলার প্যানেল আছে যেখান থেকে নাকি ফ্রিতে ইলেকট্রিসিটি জেনারেট হয় সূর্যের আলোর মাধ্যমে। তো আমাদের অফিসে চলেছেন দাদা, নমস্কার। কি নাম আপনার? আমার নাম জুয়েল, এসকে জুয়েল। জুয়েল, তুমি দিয়েই কথা বলছি। জুয়েল, ওকে। তো সোলার ইন্ডাস্ট্রিতে কতদিন? এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি আমার হয়ে গেল 5 বছর। 5 বছরের উপরে হয়ে গেল, তাই তো? একদম একদম। তো 5 বছরের এক্সপিরিয়েন্স আছে দাদা তোমার, তুমি সোলার লাগাচ্ছ বাড়িতে বা দেখে আসছো, কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি জাস্ট ইউটিউবে দেখেছি এবং সোলার নিয়ে কিছু রিসার্চ করেছি। তো আমার মনে কিছু প্রশ্ন আছে, তার উত্তর দিতে হবে। একদম। আদৌ কি সোলার বাড়িতে সত্যি এক্সট্রা প্রফিট দেয়? একদম দেয়, কিন্তু বলবো যে প্রথমে না দেয় না। কারণ হচ্ছে যে আপনি যে ভাবছেন আমি সোলার প্যানেল লাগাবো, টাটার লাগাবো, আদানির লাগাবো, ওয়ারির লাগাবো, একটা বড় বড় ব্র্যান্ডসে একটা প্যানেল আছে, তার আমি ইনস্টলেশন করাবো। কিন্তু শুধু মাদার কম্পোনেন্ট যেটা মডিউল বা প্যানেল, সেটা শুধু না, তার সাথে যে বিএস আইটেমগুলো থাকে, বিএস মিনস হচ্ছে ব্যালেন্স অফ দ্য সিস্টেম। তেমন হচ্ছে তার কেবিল কি ইউজ করা হচ্ছে, ডিসি কেবিল কি ইউজ করা হচ্ছে, আর্থিং কেবিল কি ইউজ করা হচ্ছে, এসি কেবিল যেটা ইউজ করছে সেটা কি ইউজ করছে, তারপর হচ্ছে আমার যে এমএমএস আছে, মডুল মাউন্টিং স্ট্রাকচার আছে, সেটা কোন টাইপের ইউজ করছে, সেটা হট ডিম না জিআই না নর্মাল লোহার অ্যাঙ্গেলের উপর ইনস্টল করছে, সেই জিনিসগুলো একটা বিশাল বড় ফ্যাক্টর এখানে থেকে যায়। সেগুলো কমপ্লিট নলেজ, এবং কেন আমি এটা ইনস্টলেশন করাবো, কেন আমি এই স্ট্রাকচারটা ইউজ করব, তার প্রপার রিসার্চ করে জেনে তারপর আপনি ইনস্টলেশন করেন, তারপরে আপনি লাভবান হবেন। যদি না জেনে আপনি ইনস্টলেশন করেন, তাহলে আমি বলবো আপনি লাভবান হবেন না। তো এই কথাটা কেন দাদা বললো, তার এক্সপিরিয়েন্সে দাদার হয়ে আমি কিছু যুক্তি দিচ্ছি। সোলার প্যানেলের ওয়ারেন্টি হচ্ছে 30 বছর, তাই তো? হ্যাঁ, 30 বছর ওটা রোদ জল ঝড় পাবে। যখন কালবৈশাখী ঝড় দেয়, ওই প্যানেলগুলো ছাদের উপরে থাকে, উড়ি নিয়ে চলে গেলেই তো গল্প শেষ। আপনি হয়তো 2 লাখ টাকা ইনস্টল করেছেন, ঝড়ে উড়ি নিয়ে চলে গেল 2 লাখ টাকা, এরপর আপনি কোথায় যাবেন, তাই তো? দ্বিতীয় জিনিস, পুরো স্ট্রাকচারটাই লোহার স্ট্রাকচারের উপরে থাকবে। তো লোহা জল পেয়ে, বৃষ্টি পেয়ে, রোদে জল ঝড়ে মোর্চা পড়ে গেল, হ্যাঁ, সেক্ষেত্রে মোর্চা পড়ে তার নমনীয়তা, শক্তর ক্ষমতাটা নষ্ট হয়ে গেল, দিয়ে সে ভেঙে গেল, আপনি কোথায় যাবেন? তো একটা জিনিস আগেই ক্যালকুলেশন করে নিতে হবে। যদি এসে 5 কিলোওয়াট সোলার লাগান, ধরুন 3 লাখ টাকা খরচ হচ্ছে আপনার। 3 লাখ টাকা যদি আপনি ব্যাংকে রাখতেন বা মিউচুয়াল ফান্ডে রাখতেন, মাসে কত টাকা পেতেন? 1 লাখে যদি আমি 1000 ধরছি, কোনো ব্যবসাতে লাগালে 3 লাখে 3000 টাকা মাসে পেতেন, তাই তো? একদম ভালো ব্যবসায় 3000-এর জায়গায় 4-5 হাজার পাওয়া যায়। ফিক্সড ডিপোজিটে রাখলে হয়তো 3 লাখ টাকাতে 2000 টাকা মাসে পাওয়া যাবে। তো আপনি যে সোলারটা লাগাচ্ছেন, মাসে 2000 টাকা বা 3000 টাকা তো আপনি অলরেডি দিয়েছেন ইনভেস্ট করে। মাসে 2000 টাকা বা 3000 টাকা, তার বেশি ইলেকট্রিক বিল আসছে, তো তাহলে আপনি খরচ করুন, নইলে তো লস। একদমই লস। কারণ আপনার কনজাম্পশন থাকতে হবে। আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা বাস করি, যাদের 3 মাস ছাড়া বিল আসে 5000 টাকা, ধরুন 3 মাসে 5000 টাকা বিল আসে বা 6000 টাকা বিল আসে, মানে মাসে কত? 2000 টাকা। মাসে যদি আপনার 2000 টাকা বিল আসে, আপনার যদি 3 লাখ টাকা থাকে, 3 লাখ টাকায় যদি আপনি কোনো ব্যবসা করেন বা মিউচুয়াল ফান্ডে রাখেন বা এমআইএস করে দেন, সেখান থেকেও তো কিন্তু একটা ভালো একটা 1-1.5-2000 টাকা কিন্তু চলে আসবে, তাই তো? সেক্ষেত্রে সোলার লাগানো মানে কি, যে টাকাটা লাগিয়েছেন আপনি সেই টাকাটাই পাচ্ছেন। শুধু শুধু গভর্নমেন্টের অ্যাড দেখছেন 78,000 টাকা সাবসিডি দিচ্ছে, মানে আমি নিয়ে নিই। তো অ্যাকচুয়াল 5 কিলোওয়াট সোলার, যেটা সব থেকে বেশি পাবলিকের বাড়িতে লাগানো যেতে পারে, তার বেশি লাগানো যাবে না। 5 কিলোওয়াটে দাদা, তুমি তো 5 বছর ধরে আছো, জেনুইন সত্যি কথা বলবে কিন্তু। হ্যাঁ, তুমি এসে সোলার কোম্পানি নয়, এখন আমার দাদা হিসেবে গল্প করছো। তো 5 কিলোওয়াট সোলারে কোম্পানি বলছে পার ডে 20 ইউনিট জেনারেট হবে, 21-22 ইউনিট, তাই তো? পুরো বছর ক্যালকুলেশন করলে, যেদিন মেঘ ধরে, ঝড় বাদল হয়, তো এভারেজ সারা বছর ক্যালকুলেশন করলে কত জেনারেট হয়? নিয়ার অ্যাবাউট ওই পার কিলোওয়াটে 4 থেকে 5 ইউনিট জেনারেশন আপনার হবে। 5 মানে 5-5-এ 25 জেনারেট হবে। 20 থেকে 25 ইউনিট আপনার ইয়ারলি জুড়ে জেনারেশন হবে। এটা তো বলা হয় আম পাবলিককে, আদৌ কি এটা হয়? একদম হয়। আমার কাছে কিছু ডেটাও আছে, কিছু ডেটা আছে, তাই তো? পেয়েছি। মানে অ্যাকচুয়ালি হয় কি, যে গ্রীষ্মকালে জেনারেশনটা একটু বেশি হয়, বর্ষাকালে একটু কম হয়, শীতকালে এভারেজে থাকে। এভারেজ করলে কত হয়, মানে একদিনে 5 কিলোওয়াট কত জেনারেশন করতে পারে? একদিনে মোটামুটি 5 কিলোওয়াট আপনার 20 থেকে 25 ইউনিট জেনারেশন হবে। 20 থেকে 25 ইউনিট জেনারেট হবে, তাই তো? 25 ইউনিট যদি একদিনে জেনারেট হয়, 25 গুণিত ধরুন আপনাদের হয়তো 8 টাকা ইউনিট, খুব বেশি হলে 10 টাকা, না হলে 6 টাকা, আমি গড় 8 টাকা ধরছি। 8 গুণিত 25 কত হচ্ছে? 200 টাকা। 200 টাকা হচ্ছে তো, পার ডে 200 টাকা। আদৌ পার ডে 200 টাকার ইলেকট্রিক খরচ কি আপনার বাড়িতে হয়? যদি হয় তাহলে 5 কিলোওয়াটে যাবেন, যদি 100-150 টাকা হয় তাহলে 3 কিলোওয়াটে যাবেন, তার থেকেও যদি কম হয় তাহলে সোলার লাগানোরই দরকার নেই। গভর্নমেন্টের অ্যাড দেখছেন, সাবসিডি দিচ্ছে, মানে বিশাল ব্যাপার। কিন্তু যে টাকাটা বিল
আপনার আসবে, তার থেকে বেশি টাকা খরচ করলে তার ইন্টারেস্টটাই তো আপনি পাচ্ছেন না ঘুরে। কারণ হচ্ছে একটা ফ্যাক্ট বলে দিই, হুম সোলার অ্যাকচুয়ালি মানে ইনস্টল করা দরকার, আপনার যে বিল আসছে সে বিলিংয়ের ওপরে 90% পর্যন্ত আপনাকে ইনস্টল করা দরকার। কারণ তার বেশি হলে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড যখন হবে। বিলিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি, বেশ কিছু বিলে দেখেছি যেটা কি হয় না, আপনার ধরুন মান্থলি হিসেবে বলছি বেটার হবে, মান্থলি ধরুন আপনার 300 ইউনিট কনজিউম হয়েছে, এবার আমরা সোলার থেকে জেনারেশন করলো ধরুন 300 ইউনিট, তাহলে কি হচ্ছে, আমার সোলারও জেনারেট করেছে 300, কনজিউম হচ্ছে আপনার 300, ক্যালকুলেশনে বিলিং আসা ওটা 0 ইউনিটের, কিন্তু 0 ইউনিটের বিল আসে না। বিল একটা করে ওরা কিভাবে করে না, ওরা হচ্ছে 10%, মানে আপনি যে কনজিউম করেছেন তার 10% আপনাকে বিলিং দিতে হবে, এবং যে 10% আপনার বিলিং দিচ্ছেন সেটা আমরা নেক্সট মান্থের জন্য ক্যারি ফরওয়ার্ড করে দেবে। প্লাস হচ্ছে আপনার যে ফিক্সড ডিমান্ড চার্জ, যেটা নমিনাল একটা ফিক্সড ডিমান্ড চার্জ আছে, ওই কিলোওয়াটে 75 টাকার মতো নেয়ার অ্যাবাউট ওরা হচ্ছে ফিক্সড ডিমান্ড চার্জ করে থাকে। এই বিলটা আপনার আসবে। তো অতএব আপনার যে বিল আসছে, আপনাকে দেখতে হবে যে আমার যে বিল আসছে তো কত ইউনিট কনজিউম হচ্ছে, সেই ইউনিটের রেসপেক্ট হচ্ছে আপনাকে 90% পর্যন্ত সোলার ইনস্টল করতে হয়, তার উপরে করলে পরে আপনার লস আছে। আমি নিজেই বুঝতে পারলাম না, তো যারা ভিডিওটা দেখছে কিভাবে বুঝবে, আমি একটু নিজে আগে ভালো করে বুঝছি। যে 5 কিলোওয়াট আমার হচ্ছে যদি আমি লাগাই, ম্যাক্সিমাম কত টাকা ইলেকট্রিক বিল মানে সেভ হবে? 5 থেকে 6 হাজার টাকা মাসে। 5 থেকে 6 হাজার না 3 মাসে? মাসে না, মাসে মাসে। হ্যাঁ, মানে আমার যদি 15,000 টাকা ইলেকট্রিক বিল আসে, আমি 5 কিলোওয়াটে সোলার লাগালাম, আমার আজ সারাদিনে 25 ইউনিট পুড়িয়েছি, বা সারা মাসে হয়তো আমি একটা ইউনিট পুড়িয়েছি, যত টাকা পুড়িয়েছি তত টাকাই জেনারেট করেছি, তাহলেও কি আমার ইলেকট্রিক বিল আসবে? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার বিলের উপরে তো আসে না, এটা হচ্ছে ইউনিটের উপরে ক্যালকুলেশন হয়। বেসিক্যালি নেট মিটারের ফর্মুলা হচ্ছে যে ইউনিটের উপরে ক্যালকুলেশন হবে। ধরুন আপনার যেটা বললাম, আপনার মান্থলি ধরুন আপনার 500 ইউনিট ধরুন আপনি কনজিউম করেছেন, 500 ইউনিট আমি খরচ করেছি, লাইট জ্বালিয়ে ফ্যান চালিয়ে। ইনপুট এসেছে ধরুন আপনার 500 ইউনিট আমি সূর্য থেকে জেনারেট করেছি। এবারে সূর্য থেকে ধরুন আপনার 500 ইউনিট এসেছে, সেক্ষেত্রে কি হবে না, 500 তো ক্যালকুলেট করে 0 ইউনিটে আপনার বিল আসার কথা, কিন্তু সেটা আসবে না। 500 ইউনিটের এগেনস্টে 10% যেটা আপনি কনজিউম করেছেন 500 ইউনিট, তার 10% 50 ইউনিটের বিল আপনাকে দিতে হবে, এবং সেই 50 ইউনিটটা আপনার নেক্সট মান্থের জন্য ক্যারি ফরওয়ার্ডে থাকবে। নেক্সট মান্থে কি ওইটা জমা হয়ে যাবে? জমা হয়ে যাবে, ক্যারি ফরওয়ার্ডে থাকবে, মানে ওই বিলটা দিতেই হবে। তো দেখুন, একটা জিনিস বলছি, এই জিনিসটা কিন্তু মানে হচ্ছে যারা সোলার লাগাবে, স্টার্টিংয়ে আপনার কাছে যাবে, তারা কিন্তু এই জিনিসটা হয়তো ক্লিয়ার বলবে না। ক্লিয়ার বলবে না। একটা জিনিস জানা হলো কি, যে যতই সোলার লাগান 0 কিন্তু হবে না, 10% আপনাকে দিতে হবে। এটা কিন্তু আমি এর আগে আশা করি কোনো ভিডিওতে দেখিনি, শুনিনি। সবাই বলবে যে 0 হয়ে যাবে আর বিলই আসবে না, আপনাকে দিতে হবে না, আপনি ইনভেস্ট করে দিন, কিন্তু আলটিমেট নয়। সোলার স্কয়ার চ্যানেলে দেখেছিলাম যে মিটারের রেন্ট একটা দিতে হয়, রেন্টটা ওরা নেবে। মিটার রেন্ট আছে। 5 কিলোওয়াটের সোলার এই লোডের 500 কিলোওয়াট লোডের যে মিটার WBSCDCL এর অ্যাকচুয়াল রেন্ট কত? মিটার ধরুন মিটার রেন্ট আপনার ওই 3 মাসে ওরা 30 টাকা 40 টাকা এরকম একটা চার্জেস। আর কি কি রেট? আর তার সাথে হচ্ছে ভাড়া নয়, ফিক্সড ডিমান্ড চার্জ। ফিক্সড ডিমান্ড চার্জ ওটা হচ্ছে আপনার কিলোওয়াটে 75 কি 65 এরকম ওদের একটা চার্জেস আছে, যেটা পার কিলোওয়াট, যত কিলোওয়াট আমরা স্যাংশন লোড থাকবে 65 গুণিত হচ্ছে 5 যদি হয়, তাহলে 5-6 ধরুন 350 টাকা মতো, 300 টাকা রেন্ট, আরো 30 টাকা হয়ে যাচ্ছে, মোটামুটি 400 টাকা মতো 3 মাস। আবার 10% দিতে হচ্ছে। 3% যদি আপনি এক্সপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে দিতে হবে। এক্সপোর্ট না হলে দিতে হবে না? এক্সপোর্ট না হলে দিতে হবে না। এক্সপোর্ট মানে ক্যারি ফরওয়ার্ড যদি হয়ে থাকে। ক্যারি ফরওয়ার্ড হচ্ছে আপনার যে এক্সপোর্ট হচ্ছে না, মানে বিলটা কিভাবে ক্যালকুলেট করে সেটা আপনাকে বোঝাই প্রথমে, তাহলে সুবিধা হবে। বিলটা ক্যালকুলেট হচ্ছে কনজাম্পশন যে মিটার আছে, কনজাম্পশন মিটারে দুটো ভ্যালু থাকে, একটা হচ্ছে এক্সপোর্ট মানে আপনি WBCDCL এর যে গ্রিড লাইন আছে সেখানে কত পরিমাণ কারেন্ট দিয়েছেন, আর ইম্পোর্ট মানে হচ্ছে রাত্রেবেলা যখন আপনার সোলার বন্ধ সেই সময়তে আপনি ডিসিএল এর থেকে কত পরিমাণ কারেন্ট নিয়েছেন, এটা হচ্ছে ইম্পোর্ট। তো ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট ইকুয়ালস হচ্ছে আপনার বিল। মানে ইম্পোর্ট যদি আপনি 500 ইউনিট করে থাকেন এবং এক্সপোর্ট যদি আপনি 400 ইউনিট করে থাকেন, তাহলে 500 মাইনাস 400 ইকুয়াল টু 100 ইউনিটের হচ্ছে আপনার বিল আসবে, যেহেতু আপনি ওভার কনজিউম করেছেন। এবারে যদি আপনার কি হয়, 500 ইউনিট আপনার জেনারেট হলো আর 500 ইউনিটে আপনার হচ্ছে কনজিউম হলো। যদি আমি হচ্ছে 500 ইউনিট সোলার থেকে জেনারেট করি আর 400 ইউনিট আমি হচ্ছে খরচ করি, সেক্ষেত্রে কি হবে? 500 ইউনিট জেনারেট করলে এবং 400 ইউনিট আপনি খরচ করলেন, তাহলে অলরেডি আমরা 100 ইউনিট হচ্ছে আপনার ক্যারি ফরওয়ার্ডে চলে যাচ্ছে, এবং যে আপনি 400 ইউনিট খরচ করেছেন তার এগেনস্টে হচ্ছে 40 ইউনিটের বিল আপনাকে দিতে হবে। 40 ইউনিটের বিল দিতে হবে, আর ক্যারি ফরওয়ার্ডটা পরের মাসে জমা থাকবে। ক্যারি ফরওয়ার্ডটা পরের মাসের জন্য জমা থাকবে। আপনার পরের মাসে ওটাকে আপনার যখন আবার আলটিমেট যখন আবার বিলিং হবে নেক্সট মান্থে, সেই নেক্সট মান্থে বিলিংয়ের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এবারে আমি আরেকটা ছোট মানে উদাহরণ নিচ্ছি। যদি আমি 500 ইউনিট জেনারেট করেছি
আমার খরচ হয়েছে 100 ইউনিট, সেক্ষেত্রে কি হবে? 500 ইউনিট খরচ করেছেন, জেনারেট হচ্ছে 100 ইউনিট, সেক্ষেত্রে ধরুন 500 ইম্পোর্ট, 100 হচ্ছে আপনার এক্সপোর্ট যদি মেনে নিলাম আমি জেনারেশনটা, তো 100 যদি আমরা এক্সপোর্ট হয়ে থাকে তাহলে হচ্ছে 500 মাইনাস 100, 400 ইউনিটের বিল আসবে, যেটা আপনার নমিনাল আছে 400 ইউনিটের বিল আসবে। মানে খরচ করেছেন আপনি 500 ইউনিট। না, তাহলে খরচ করেছি 100 ইউনিট, জেনারেট হয়েছে 500 ইউনিট। ও তাহলে তো আপনার 400 ইউনিট হচ্ছে এক্সপোর্ট হয়ে থাকবে। হ্যাঁ, 400 ইউনিট এক্সপোর্ট হয়ে থাকবে, আমাকে বিল কত টাকা দিতে হবে? 100 ইউনিটের এগেইনস্টে 10% মানে হচ্ছে আমরা 10 ইউনিট 10 ইউনিটের বিল দিতে হবে, কনজিউমের উপরে দিতে তো হবে। দেখুন, যদি আপনি বেশিও জেনারেট করেন, খরচ যদি কম করেন, তবু আপনাকে কিন্তু বিল দিতে হবে 10%, যেটা ইউজ করেছে তার 10%। 10%। এরপর যেটা জমা রয়েছে, যদি প্রত্যেক মাসে জমা রয়ে রয়ে অনেক জমা থাকে, সেটা কি হবে? ওটা হচ্ছে 1 ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত, মানে হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত আপনাকে একটা সার্কেল দেওয়া হবে, তার মধ্যে আপনাকে ওটা খরচ করে নিতে হবে। কারণ 31 মার্চের পর যে আমরা 1 এপ্রিল আসবে ওটা পুরোপুরি জিরো করে দেবে ওদের বিলিংয়ে। তার মানে যদি আমি এক্সট্রা জেনারেট করেও WBACDCL বা গভর্নমেন্টকে দিই, থাকতে ওটা সেটা আমি ক্যাশ পাবো না। না, হ্যাঁ, টাকা কোনো কিছু পাবো পরের না। বছর ক্যারি ফরওয়ার্ড হবে না। না, অ্যাকচুয়াল তাহলে জিজ্ঞেস করছি, সেটা মার্চ থেকে মার্চ টু এপ্রিল হয়, তাই তো? মার্চের 30 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ। মার্চের তারিখটা কি গ্রীষ্মকাল থাকে? হ্যাঁ, মানে শীতকালে আমি যদি ফ্যান এসি না চালাই, প্রচুর জেনারেশন হয়, গ্রীষ্মকালে ওটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। ক্যারি ফরওয়ার্ড হবে। এটা কিন্তু একটা পজিটিভ দিক সোলার লাগানোর, যে আমি শীতকালে তো ইউজ করছি না, এসি চলছে না, ফ্যান চলছে না, ফ্রিজ চলছে না। হ্যাঁ, সেক্ষেত্রে পুরো শীতকাল যেটা জেনারেট করবেন, আপনি যে 10% বিল দিয়ে আসছেন, প্রফিটটা কিন্তু হবে গ্রীষ্মকালে, একদম, তাই তো? এবারে একটা জিনিস বলছি, আমি আজকে সোলার লাগাচ্ছি, আগস্ট মাসে হয়তো আমার নেট মিটারিং হবে। হ্যাঁ, তো আগস্ট মাস থেকে যদি প্রচুর জেনারেট করি, এখন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাস, নভেম্বর, ডিসেম্বর তো সেরকমভাবে ইউজ হবে না। নভেম্বর, ডিসেম্বর ধরুন শীতকাল, সেটা আমার জমা হয়ে রয়ে যাবে। রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি মাস থেকে আমি ফেব্রুয়ারি, মার্চ ইউজ করবো প্রচুর, তাহলে সেই আমি ইউনিটটা তখন ইউজ করতে পারবো, তখন আপনি ইউজ করে নিতে পারবেন, কারণ তারপরে আবার এটা জিরো করে দেবে। হ্যাঁ, এটা একটা দারুণ জিনিস জানা হলো দাদার কাছে, যে এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়, কিন্তু তার জন্য 10% দিতে হবে। ক্যারি ফরওয়ার্ড হলে কিন্তু যদি আমি 500 ইউনিট জেনারেট করেছি আর 490 ইউনিট খরচ করেছি, সেক্ষেত্রে কি হয়? 500 ইউনিট জেনারেট করেছেন, 490 বা 499 আমি ইউজ করেছি, 499 ইউজ করেছেন, আর 5 ইউনিট, 1 ইউনিট খরচ হয়, সেক্ষেত্রে হয়তো ইউনিটের দাম দিতে হবে, 1 ইউনিট হয়তো দিতে হবে আপনাকে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে লাভ হচ্ছে, যদি আবার 1 ইউনিট বেশি জেনারেট করে দিতাম 500, তাহলে 10% দিতে আমি বলি যে মানে কনজাম্পশনের যে 90% আছে তার এগেইনস্টে সোলার ইনস্টল করতে হবে সব সময়। মানে আমরা কনজাম্পশন থাকতে হবে, কনজাম্পশন না থেকে মানে হ্যাঁ, কিছু দিক একটা পজিটিভ আছে, যে মানুষ চায় যে আমি যখন ইনভেস্টমেন্ট করবো একবারেই করে নিই, কারণ এখন 3 কিলোওয়াট করাতে আমার যা খরচ করবে, হয়তো আর 1-1.5 লাখ টাকা বেশি দিলে আমার 5 কিলোওয়াটের উপরে হয়ে যাবে। মানুষের খরচ কিন্তু বাড়বে, দিন প্রতিদিন আমার কনজাম্পশন বাড়তে থাকে, তো একটা পজিটিভ দিকও আছে, যে আপনি এখন হয়তো করছেন না, কিন্তু 6 মাস পর দেখা গেল আপনি একটা এসি নিলেন বা একটা কম্পোনেন্টস, কিছু একটা ইলেকট্রনিক্সের কম্পোনেন্টস বাড়ালেন, সেক্ষেত্রে তার কনজাম্পশন বেড়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু ওটা ইউটিলাইজ হয়ে যাবে, আপনাকে এক্সট্রা কোনো খরচ করতে হবে না। কারণ একটা 3 কিলোওয়াটের সেটআপ থেকে যখন আপনি আপগ্রেড করে 5 কিলোওয়াটে করাতে যাবেন সেই সেটআপটা, সেক্ষেত্রে কিন্তু খরচের একটা বিরাট ফ্যাক্টর থাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা সব মধ্যবিত্তও নয়, গরিব ফ্যামিলির মধ্যে আছি, এবং যারা দেখছেন তারাও গরিবের মধ্যেই পড়ে, মধ্যবিত্ত আমাদেরকে বলা চলে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা মানে বাড়ির দাদুমা, ঠাকুরবা, বাবা মা, কাকা, এদের মধ্যে একটা প্রচলিত আছে, ফ্যানটা কেন চালিয়েছিস, বসিসনি যখন ফ্যানটা বন্ধ করে, এই লাইটটা কেন জ্বালিয়েছিস, বন্ধ কর। হয়তো ফ্যানটা জ্বালিয়ে বসেছি, একটু বাথরুম যাবো, তখনও বকে, ফ্যানটা বন্ধ করে যেতে পারিসনি, বাথরুমের লাইটটা জ্বললে আমাকেও ভেতরে বকে যে তুমি লাইটটা কেন জ্বালিয়ে রেখেছো। তো সোলারটা লাগানোর পর এই জিনিসটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, বাড়িতে যদি কেউ কিছু বলে, এই কিছু বলতে পারবেনি আমাকে, হ্যাঁ, খরচ সূর্য থেকে আসছে, ওখান থেকে আমার চলে। হ্যাঁ, এটা একটা বেনিফিট আপনি, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কেন বলছি, এমনিতে যখন আমরা বাইক চালাই, দিনে হয়তো একবার মার্কেট যাই বা দুবার যাই, কারণ কাজ থাকলেও সেই কাজটাকে রেখে দিও, আরও 1-2 কাজ এলেই মার্কেটে যাব। কিন্তু যখন থেকে ব্যাটারি স্কুটি নিয়েছি, হ্যাঁ, একবারের জায়গায় দুবার চলে যাচ্ছি, এই মার্কেট ওই মার্কেট, একটা ছোট্ট জিনিস কিনবো, মানে মাথার উপরে যে পেট্রোল ভরার যে চিন্তাটা, সেটা কিন্তু এই ইভি ব্যাটারি স্কুটি নেওয়ার পর চলে গিয়েছে। তো সেই জন্য যখনই সোলার লাগাবো, আমার এই যে লাইটটা কেন জ্বলছে, ফ্যানটা কেন জ্বলছে, মাথা থেকে কিন্তু এটা হেঁটে যাবে। এটা একটা পজিটিভ দিক, কিন্তু এটা একটা পজিটিভ দিক আছে। তো এরপর আরও কিছু মাথায় কোশ্চেন থাকে, হ্যাঁ, যে অ্যাকচুয়াল যে সোলারগুলো আমরা ইনস্টলেশন করছি, চারিদিকে অ্যাড দেখছি 15 বছর, 20 বছর ওয়ারেন্টি বা 30 বছর ওয়ারেন্টি, আদৌ এতদিন কি কোম্পানি ওয়ারেন্টি দেবে? ক্লেম কিভাবে করব? ক্লেম করার জন্য সরাসরি হচ্ছে আপনার ওয়ারেন্টি সার্টিফিকেট কোম্পানি যারা আছে তারা ইস্যু করে দেয়। তো ওয়ারেন্টি সার্টিফিকেট ইস্যু করার পর সেই ওয়ারেন্টি সার্টিফিকেট নিয়ে আপনি ডিরেক্টলি
কোম্পানির সাথে কমিউনিকেট করতে পারেন, যেমন আপনি আদানি ইউজ করেছেন যেহেতু আদানির সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারেন, বা আপনার যে ভেন্ডার কোম্পানি আছে সেই ভেন্ডার কোম্পানির সাথে আপনি কমিউনিকেট করতে পারেন, তারাও আপনাকে অ্যাসিস্ট করে দেবে। দুটোই আপনি ক্লেম করতে পারবেন। ক্লেমের প্রসেস প্রচণ্ড ইজি, ওটা নিয়ে কোনো ইস্যু নেই। ক্লেমের প্রসেস পুরো ইজি, কোনো ইস্যু নেই। কোম্পানিকে ফোন করলে তারাও ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেটাকে একটা ইন্সপেকশন করে, যদি সেটা মনে হয় রিপ্লেসমেন্টের পর্যন্ত রিপ্লেসমেন্ট করে দেবে। আর যদি ভেন্ডার কোম্পানিকে কল করেন তারাও হচ্ছে ইন্সপেকশন। আচ্ছা, আর কি কি জিনিস মার্কেটে যখন সেল করতে যাওয়া হয় সোলার প্যানেল, কোন কোন জিনিসগুলো আম পাবলিককে বলা হয় না? যেমন এই জিনিসটা বলা হয় না যে আপনার 10% বিল দিতে হবে। আর কি কি দিক আছে যেগুলো আম পাবলিক জানে না? দেখুন, অ্যাকচুয়ালি তো এটা একটা নতুন একটা ইলেকট্রনিক জিনিস, এবং এর বেশিরভাগ ফিচার এবং এর মানে যদি বলি সবার একটা প্রোস অ্যান্ড কনস থাকে। এর কনস কি কি সোলার? এর কনস হচ্ছে আপনার ফার্স্ট তো বললাম বিলিংয়ের দিক থেকে বলে না যে কী হবে না হবে, সেক্ষেত্রে একটা বলে না। দ্বিতীয় হচ্ছে যেটা বলে না সেটা হচ্ছে মডিউলটা যেটা দিচ্ছে সেটা আপনার কোন টাইপ দিচ্ছে, টপকন দিচ্ছে না মোনোপার্ক দিচ্ছে না আপনার থিম ফিল্ম দিচ্ছে, কি দিচ্ছে সেটা বলে না। 2026-এ দাঁড়িয়ে সবথেকে বেটার টেকনোলজি কি আছে? এখন বলবো আমি হচ্ছে টপকন, এন টাইপ টপকন। এন টাইপ টপকন। এরপরেও একটা টেকনোলজি বেরিয়েছে, এই জেটি টেকনোলজি। এই জেটি, এটা মার্কেটে এখনো আসেনি। হাইড্রোজেন জাংশন টেকনোলজি যেটা মার্কেটে এলে তখন কিন্তু ওটাই বলতে হবে যে সবথেকে বেটার। হ্যাঁ, যেটা লেটেস্ট প্রচলিত থাকবে আমরা সেটা। কিন্তু এখন যেটা মার্কেটে প্রচলিত সেটা হচ্ছে টপকন এন টাইপ বাইফেসিয়াল। হ্যাঁ, বাইফেসিয়াল। এই ওয়ার্ডগুলোর একটু মানে জানতে চাইবো। হ্যাঁ, বাইফেসিয়াল মানে কি? দুই দিকে জেনারেট হবে। দুদিকে জেনারেট হবে, হ্যাঁ, মানে সূর্যের রোদ পাচ্ছে প্লাস মেঝাতেও যদি লাইটটা পড়েছে প্রতিফলিত হচ্ছে, সেখান থেকেও জেনারেট হবে। এটা হচ্ছে G2G মানে মডেল। G2G মানে গ্লাস টু গ্লাস। গ্লাস টু গ্লাস, এটা উভয় দিকে গ্লাস থাকবে। এটা হচ্ছে টপকনের মানেটা কি? টপকন, টপকন হচ্ছে একটা টেকনোলজি। যেমন আপনি এই যেটি বলছেন একটা টেকনোলজি, সেরকম টপকন হচ্ছে একটা টেকনোলজি। টপকন একটা সেল, মানে হচ্ছে একটা সেল। একটা ছোট্ট উদাহরণ দিই, আজ থেকে 3 বছর আগে আমি যখন কন্ট্যাক্ট করেছিলাম, টপকন কোয়ালিটির সোলার মার্কেটে পাওয়া যেত না, তখন মনোপার্ক। সেই মনোটাই বেশি ছিল, তার আগে ছিল পলি, তার আগে ছিল পলিপার্ক। হ্যাঁ, মানে পলিপার্কটা একসময় ছিল বেটার। ইউটিউবে দেখতাম শুধু পলিপার্কই সবাই লাগাচ্ছে। তারপরে এলো মনোও চলে গেছে, এখন হচ্ছে টপকন। টপকনের কি ডুয়েল গ্লাস বাইফেসিয়াল? ডুয়েল গ্লাস বাইফেসিয়াল মডিউল। ডুয়েল গ্লাস মানে উপরেও গ্লাস নিচেও গ্লাস, G2G গ্লাস টু গ্লাস। মানে এটাই আমার লাগানো হচ্ছে তো। হ্যাঁ, ওটাই লাগানো হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু ইউটিউব থেকেই শিখেছি। হ্যাঁ, সব কিছু ইউটিউব থেকেই শেখা, দাদার মুখে এখন ডাইরেক্ট সরাসরি শুনছি। এরপর আসা যাক, প্যানেল তো আমি পেয়ে গেলাম যে আজকের ডেটে টপকন বাইফেসিয়াল প্যানেল নিতে হবে। এরপর আসা যাক, একই সাইজের প্যানেল, একটা দিচ্ছে 500 ওয়াট, একটা দিচ্ছে 600 ওয়াট। এটার মধ্যে পার্থক্য কি, মানে কোনটা নেওয়া উচিত? দেখুন, আমি বলবো যে যত বেশি ওয়াট পিকের আপনি মডেল পাবেন সেটাই নিন। কারণ ধরুন 550-এরও পাওয়া যায়, 620-ও পাওয়া যায়, 610-ও পাওয়া যায়, 580-ও পাওয়া যায়। সব রকম 550 থেকে শুরু করে আপনি 630 ওয়াট পর্যন্ত আপনি মডেল 2026-এ পাওয়া যাচ্ছে। পরে আবার চেঞ্জ তো হ্যাঁ, কারণ আজ থেকে ধরুন 3 বছর আগে যদি কথা বলি, তখন 550 হচ্ছে সবার লেভেলের উপরে। 550, তারপরে হলো হচ্ছে 570, 580, 590, 595, তারপর 600, 600 পর 610, 605 ছিল, 605, 10, 15, তারপর হলো 620, এখন যেটা চলছে। তো যারা ইনস্টল করাবে তাদের একটাই রেকমেন্ড করবো যে সব থেকে বেশি ওয়াট পিকের মডেল 620 এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনি ইনস্টল করান। কারণ এটা ধরুন আপনার 30 বছর যে থাকবে, কোম্পানি ধরুন ওয়ারেন্টি দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে একটা সুবিধা হবে যে আপনার লেটেস্ট টেকনোলজি দিলে কী হবে, আপনার জেনারেশনটা ভালো হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আপনার এটা অ্যাভেলেবিলিটি খুব ভালো থাকে, এবং থার্ড হচ্ছে যে এটা আপনার জেনারেশনটা খুব ভালো করবে অ্যাকচুয়ালি। এটা একটা আমি সবসময় নেগেটিভটাই ভাবি, একটা নেগেটিভ কোশ্চেন করছি। আমার ছাদে প্রচুর জায়গা আছে, আমি 620 প্যানেল না লাগিয়ে 620 হয়তো 8টা লাগাতে হবে, তার জায়গায় আমি যদি 450 ইউনিটের বা 500 ওয়াটের প্যানেল যদি আমি 10টা লাগাই, হয়তো যে কম ওয়াট জেনারেট করবে মানে বেশি দিন টিকবে, বেশি ওয়াট জেনারেট করবে মানে তাড়াতাড়ি খারাপ হবে, এরকম কিছু মিথ আছে কি? মানে কথা না, এরকম কোনো মিথ নেই। দেখুন, আপনাকে আজ থেকে যদি আমি 5 বছর আগেকার কথা বলি, কি 10 বছর 15 বছর আগেকার কথা বলি, তখন ছিল হচ্ছে থিম ফিল্ম টেকনোলজি। থিম ফিল্ম মডেল পাওয়া যেত। সেই মডেল কী হতো না, তার হচ্ছে 250 ওয়াট, 250 ওয়াটের একটা প্যানেল। তো 250 ওয়াটের একটা হচ্ছে আপনার যে জায়গা আপনার খাবে, সেটা একটা আপনার লস হবে। কারণ আপনার যদি ভবিষ্যতে কোনো প্ল্যানিং চেঞ্জ হয়, পুরো মডেল আপনার খুলে ফেলে দেবে, নতুন মডেল ইনস্টল করতে হবে, এটা একটা ফ্যাক্টর থেকে যায়। তারপরে ধরুন আপনার আসলো পলিপার্ক আরও বেটার টেকনোলজি নিয়ে এলো। তারপর মোনোপার্ক এলো, এখন যেটা টপকন চলছে সেটা নিয়ে এলো। তো দেখুন, আলটিমেট মোনোপার্কে হচ্ছে জেনারেশন কম, কারণ সেল যত উন্নত হবে তত তার জেনারেশন বেটার হবে, জেনারেশন ভালো হবে। যেমন আগে ছিল G10R,
তারপরে হলো G12 বার যেটা আপনার আছে G12 বার মোনোপার্কিং টাইপ টপকন আছে, G12 বারের জেনারেশন G10 এর থেকে বেটার। এই যে টেকনোলজিগুলো ধীরে ধীরে জেনারেশন সেলের চেঞ্জ হচ্ছে, যত চেঞ্জেস হবে আপনার টপ কোয়ালিটি এবং টপ টেকনোলজি যে মডেল আছে সেটা ইউজ করা সব থেকে বেটার, কারণ তার জেনারেশন এবং তার পারফরমেন্স আপনি অন্যান্য ধরুন আরও তো টেকনোলজি আসবে, আজকে ধরুন আছে 600 পর্যন্ত আছে কি 700 পর্যন্ত আছে, আজ থেকে দেখা গেলো 5 বছর 6 বছর পরে 1 কিলোওয়াটের একটা পুরো প্যানেল চলে আসবে, তো সেক্ষেত্রে সেটা সবাই ইউজ করবে, তখন আপনি ব্যাকডেটেড হয়ে যাবে। তো এই জিনিসগুলো ফ্যাক্টর হচ্ছে, যেটা লেটেস্ট টেকনোলজি আছে সেটা ইউজ করা বেটার। কারণ আজকে ভিডিও বানাচ্ছি যে হচ্ছে টপকন লাগানোর জন্য, তাই তো বাইফেসিয়াল 5 বছর পর হয়তো দেখবেন যে 5 বছর নয়, হয়তো টেকনোলজি 2027 জানুয়ারিতেই হয়তো এই জেডি প্যানেল চলে আসবে। হ্যাঁ, মানে অলরেডি চলে এসেছে মার্কেটে, কিন্তু এখন সেইভাবে তৈরি হয়নি, দাম বেশি, বা মানে হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজি নাই, তাই তো? যেটাকে বলে কি মডেল যেটা ভারতে তৈরি হয়, ডিসিআর মডেল। ডিসিআর মডেল হয়তো এই জেডি প্যানেলের নেই, নন ডিসিআর আছে, মানে চাইনাস প্রোডাক্ট, বিদেশের প্রোডাক্ট বলতে সেই পরিমাণে প্রচলিত নেই, ওই কারণে আমাদের ইন্ডিয়াতে আগামী দিনে হয়তো ইন্ডিয়া তৈরি করতে পারে, ইন্ডিয়া তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে হয়তো এই জেটি আর আগে 1-2 বছরের মধ্যে হয়তো পেতেও পারেন মানুষ, যে এই জেটি পেতেও পারেন, মানে পাবেনি, এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই, পরে হয়তো পাওয়া যাবে না ইস্যু। এবারে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা স্টার্টিংয়েই বললাম যে সোলার কি আদৌ প্রফিট দেবে, তো এখানে একটা কথা বলি যে সোলার আগেই বললাম যে 30 লাখ টাকা খরচ করে লাগালাম, আমার ইলেকট্রিক বিল কম, সেক্ষেত্রে কিন্তু সোলার লাগানোটা হিসেব মতো লস, কারণ ওই পরিমাণে প্রফিট দেবে না ওই টাকাটা অন্য জায়গায় রাখলে। এখানে একটা কোশ্চেন করি যে সোলার লাগিয়ে দিয়েছি, জেনারেট হতেই থাকছে ইলেকট্রিক, তা তো নয়। এখানে আরও একটা পয়েন্ট আছে, যেটা যারা সোলার বিক্রি করতে যায় আপনার কাছে সেলসম্যান, তারা কিন্তু বলে না, সেটাকে হচ্ছে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনার সোলারটাকে কিন্তু ক্লিন করতে হবে। ক্লিন করলে একটা বাড়তি হেডেকের কাজ, কোনো এমপ্লয়ি এসে বা কোনো একটা স্টাফ রাখবেন তা নয়, একটা স্টাফ রাখতেও পারবেন না, আপনাকে নিজেকে সপ্তাহে বা মাসে উঠে কিন্তু ক্লিন করতে হবে। তাদেরকে জিজ্ঞেস করবো অ্যাকচুয়াল কতদিন ছাড়া ছাড়া সোলার ক্লিন করা উচিত বা করে মানুষ? ন্যাচারালি হচ্ছে 15 থেকে 20 দিন অন্তর অন্তর একবার ক্লিন করলেই না। যদি পলিউশন বা কলকারখানা জাতীয় এরিয়া থাকে তাহলে হয়তো 7 দিন ছাড়া, তাহলে 1 সপ্তাহ অন্তর অন্তর ক্লিন করতে হবে। যদি গ্রামের মধ্যে হয় তাহলে 15-20 দিন, হয়তো 1 মাস বাদেও ক্লিন করা যাবে। ধুলা কতটা এফেক্ট করে? যদি 20 ইউনিট জেনারেট হচ্ছে, আমি 1 মাস বাদেও আমি ক্লিন করিনি, সেটা 20 ইউনিট থেকে নেমে কত ইউনিটে নামবে? দেখুন স্যার, ওটা ডিপেন্ড করছে যে কতটা মডিউলের এফিসিয়েন্সি ব্লক করছে, তার উপরে ডিপেন্ড করছে। যদি মোটামুটি ব্লক করে তাহলে ধরুন আপনার ওই 10%, 20% কি 30% আপনার ডিগ্রেডেশন চলে আসবে। তারপরে ধরুন আমরা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনার 50%, 60% পর্যন্ত জেনারেশন ড্রপ করতে পারে। আমি একটা কোশ্চেন, মানে একটা প্রশ্ন উত্তর নয়, আমি একটা আপনাদেরকে সাজেশন দিচ্ছি। সোলার লাগানোর আগে, সোলার প্যানেল লাগানোর আগে যে কোম্পানি যাই বলুক, আপনার এরিয়াতে যে ইনস্টল করেছে বা লাগিয়েছে, বা যে কোম্পানি বলছে যে আমরা বেটার কোম্পানির দিই, সেই কোম্পানি যেখানে লাগিয়েছে ইনস্টল করেছে সেই পয়েন্টে ডাইরেক্ট যান, যে দেখুন পার ডে কত জেনারেট হচ্ছে, হ্যাঁ কতদিন আগে লাগিয়েছে, ধরুন কেউ 5 বছর আগে লাগিয়েছে বা 2 বছর আগে লাগিয়েছে, 2 বছর পর অ্যাকচুয়াল কত জেনারেট হচ্ছে, আগে কত হতো, এই রেশিওটা একটু দেখতে বলছি, কারণ কোম্পানি বলবে 1 বছর পর 1% ডাউনগ্রেড হবে। কোম্পানিতে মানে মডিউলের মধ্যে ডেটা শিট আছে, সেই ডেটা শিটে লেখা থাকে যে তাদের সেই ডেটা শিটে আদৌ কি সঠিক লেখা থাকে বা সেভাবে কাজ হয় কি? দেখুন স্যার, সেটা তো মার্কেটে তারা তো একটা পার্টিকুলারলি ধরুন টেস্টিং করে, ডিগ্রেডেশন রেটটা একটা টেস্টিং করে, তারপরে সেই রিপোর্টটা তারা দেয়। তো নিয়ার অ্যাবাউট যা বলে তার রেসপেক্টেই হয়, তার থেকে প্রত্যেক বছর 1% ডাউন হয়ে যেতে পারে। মোটা প্রথম বছর হচ্ছে মানে 1 থেকে 2% মতো ডিগ্রেডেশন হয়, তারপরে হচ্ছে 0.5% করে ডিগ্রেডেশন। একটা পাতলা প্যানেল যেটা কিনা রোদ জল ঝড় বছরের পর বছর পাচ্ছে, তো আপনার কি মনে হয় যে এখন যে পরিমাণে সেটা কাজ করবে 5 বছর বাদে সেম কাজ করবে? নিশ্চয়ই না। আমার মাথায় তো বলছে না। কোম্পানি যদি বলে যে 100 ওয়াট জেনারেট করতে, তার জায়গায় 99 ওয়াট হবে, আমার মাথা বলছে 99 নয়, সেটা হয়তো 90 নেমে যাবে, তার 2 বছর পর হয়তো 80-তে নেমে যাবে। দাদা এটা কি ঠিক বলছি আমি? নিয়ার অ্যাবাউট আপনি ঠিক বলছেন। ডিগ্রেডেশন একটা থাকবে, ভালো পরিমাণে থাকবে, ভালো পরিমাণে থাকে। সব থেকে মেইনলি হচ্ছে যে মেনটেন, মানে ধরুন ওটা তো একটা গ্লাস এবং সেলের উপরে গ্লাসটা থাকে, তো গ্লাসটাকে আপনি যত যত্ন করে রাখবেন তত ভালো হচ্ছে আপনার ডিগ্রেডেশন কম হবে, তত ভালো আপনার জেনারেশন হবে। মানে ক্লিনিংটা একটা বিরাট বড় ফ্যাক্টর করে ডিগ্রেডেশন রেটের উপরে। ক্লিন তো ফ্যাক্টর পড়ে, ধরুন বাজ পড়লো, হচ্ছে বাজ নয়, শিলাবৃষ্টি হলো, শিলাবৃষ্টিতে কোনো এফেক্ট করবে প্যানেলে? দেখুন ছোটোখাটো ওটা টাফ অ্যান্ড গ্লাস থাকে, যেটা উপরে গ্লাস থাকে ওটা টাফ অ্যান্ড গ্লাস থাকে, তো নর্মাল ছোটোখাটো যদি শিলাবৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার সেরকম এফেক্ট পড়বে না। কিন্তু যদি সেই পরিমাণে শিলাবৃষ্টি হয় যে ঘর বাড়ি ভেঙে দেয়, মানে বড় সাইজের দিয়ে, সেক্ষেত্রে হয়তো প্যানেলের মধ্যে ক্র্যাক চলে আসতেও পারে। হ্যাঁ, তো তার জন্য ন্যাচারালি ভালো ভালো কোম্পানিরা কী করে না, তারা একটা ইন্স্যুরেন্স করিয়ে রাখে।
ইন্স্যুরেন্সটা আপনার কাজে দেয় তখন যখন হচ্ছে কোনো ন্যাচারাল ডিজাস্টার হলো, ভূমিকম্প হলো বা একটা বিশাল পরিমাণে আপনার ঝড় এলো যে বাড়িঘর তুলে নিয়ে চলে যাচ্ছে, প্লাস ধরুন শিলাবৃষ্টি হলো বিশাল বড় বড় যে বাড়িঘর ভেঙে যাচ্ছে, সেই পরিমাণে হলে পরে ওই ইন্স্যুরেন্স ক্লেম করে আপনি রিপ্লেসমেন্ট আনতে পারেন, মানে আপনি ক্লেম করতে পারেন, ইন্স্যুরেন্স ক্লেম করে সেটা আপনার রিপ্লেসমেন্ট হবে। আচ্ছা, আমার তো 5 বছর ওয়ারেন্টি থাকছে, শিলাবৃষ্টিতে ভেঙে গেলে আমি কি করব? ওই ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সে ক্লেম করে নেবেন। ইন্স্যুরেন্স কি আছে এটাতে? 1 বছর তো ফ্রি ইন্স্যুরেন্স থাকে, 1 বছর ফ্রি ইন্স্যুরেন্স থাকে। তারপরের বছর থেকে আমরা রিনিউ করতে হয়। এটা আমি কত টাকা ইন্স্যুরেন্সের প্রাইস? স্যার ওটা জানি না। এয়ারপোর্ট ওই কত আছে প্রজেক্ট কস্টের উপরে, ওই তো একটু জল খেতে হবে, 0.001% এরকম কিছু একটু জল খেতে হবে, জল আশেপাশে ঘর থেকে আনতে হবে। যাই হোক, আর একটু বকে নিই, তারপরে এই ভিডিওটা বন্ধ করব। আচ্ছা, পরের যে একটা কোশ্চেন, সোলার প্যানেল তো আমি ভালো প্যানেল ব্র্যান্ডেড কোম্পানি পেয়ে গেলাম যে টপকন টেকনোলজির বাইফেসিয়াল নিতে হবে, তাই তো? এরপর আসা যাক, এই যে ইউটিউবে দেখেছি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এটার বিষয়ে যদি একটু বলা হয়, কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড, কোনটা সি গ্রেড? দেখুন, বোঝার এ গ্রেড হচ্ছে সব থেকে ভালো মডিউল। মানে ম্যানুফ্যাকচারাররা কী করে, তারা যখন মডিউল একটা ম্যানুফ্যাকচারিং করে টেস্টিং করে, ধরুন কোনো মডিউলে দেখা গেল সেলের মধ্যে একটা ক্র্যাক আছে, বা দেখা গেল কোনো মডিউলের হচ্ছে আপনার সিট আছে সেটা হচ্ছে খুলে যাচ্ছে, বা ধরুন কোনো কারণে ফ্রেম ব্যাকা আছে, বা ধরুন আপনার এমসি বোর্ডের যে ডায়োড আছে সেই ডায়োডের মধ্যে কোনো কারণে ফ্ল্যাশিং এসছে, সেটা হচ্ছে আপনার মডেলটা ফেলে দিতে হবে, নাহলে পরে সেটা একটু রিপেয়ার করে চালাতে হবে। এই টাইপের মডেলগুলো বি গ্রেড, সি গ্রেড মডেলের মধ্যে আসে, এবং যেটা সবথেকে ফ্রেশ একদম টেস্টিংয়ে পাস করা যে মডেলগুলো থাকে সেগুলো হচ্ছে এ গ্রেড মডেল। এবং বি গ্রেড মডেল চেনার অনেক উপায় আছে, যেমন আপনার জেনারেশন কম হবে, মানে যে প্যানেলগুলো একটু ডিফেক্ট থাকবে সেগুলো ওরা ফেলে দেয় না, সেগুলোও বিক্রি করে দেয়, বি গ্রেড হিসেবে বিক্রি করে দেয়। এবং আপনাকে প্রথমে যেটা বললাম যে যারা হচ্ছে আপনার মানে কম খরচে যারা ইনস্টলেশন করায় তারা হচ্ছে এই বি গ্রেড বা এই মডেলগুলো বেশি ইউজ করে। তো সেক্ষেত্রে সেটা মানে যে আপনার যে ভেন্ডার আছে, যে আপনার ধরুন ডিস্ট্রিবিউটার আছে, সে তো জানে যে কী মডেল সে পারচেস করতে এবং কী মডেল সে কাস্টমারকে দিচ্ছে, যেটা ডিসিআরের ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ ডিসিআর একটা যে নাম্বার থাকে সেটা বি গ্রেড, এ গ্রেড, সে সমস্ত কিছু লেখা থাকে, ওর মধ্যে পুরো ইনফরমেশন থাকে। আচ্ছা, একটা জিনিস, আমি এসে পাবলিক, আমি কিভাবে বুঝবো আমাকে ভালো প্যানেলটা দেওয়া হয়েছে বা খারাপ সি গ্রেড প্যানেলটা দেওয়া হয়েছে? ফার্স্ট তো হচ্ছে যে চোখে দেখা, আমি যে প্যানেলটা দেখছি তার মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, ডিফেক্ট মিনস হচ্ছে আপনার সেলের মধ্যে কোনো ক্র্যাক আছে কিনা, বা আপনার সেলের মধ্যে কোনো একটা ডিফেক্ট আছে কিনা, বা আপনার হচ্ছে যে ফ্রেম আছে সে ফ্রেমটা ঠিক আছে কিনা। ছোটোখাটো ডিফেক্ট থাকলে আম পাবলিক তো বুঝতেই পারবে না, সে কি আপনি আলটিমেট দেখতে পাবেন হচ্ছে জেনারেশন, কারণ বি গ্রেড মডেলে জেনারেশন কম। হ্যাঁ, তো একটা প্যানেলে জেনারেশন বলতে কিভাবে বুঝবো যে ওটা কত জেনারেশন দিচ্ছে? দেখুন, বোঝার জন্য অনেক টেস্টিং আছে। টেস্টিং হচ্ছে আপনার শর্ট সার্কিট টেস্টিং করা হয় অ্যাম্পিয়ার দিয়ে, মানে দুটো পজিটিভ আর নেগেটিভ দুটো টার্মিনাল আছে, রোদের মধ্যে নিয়ে গেলেন একটা ডিসি ইনপুট দিয়ে ওটাকে একবারে ঠাকালেন। ঠাকানোর পরে হচ্ছে যদি পিক আওয়ার্স থাকে, মানে ধরুন কড়া রোদ্দুর আছে, সেই সময় আপনি অ্যাম্পিয়ার চেক করবেন এবং তার ভোল্টেজ চেক করবেন। অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ চেক করে শর্ট সার্কিট কারেন্ট এবং অ্যাম্পিয়ার, ওর মধ্যেও লেখা থাকে কত শর্ট সার্কিট কারেন্ট আছে, কত আপনার ওপেন সার্কিট ভোল্টেজ আছে। এই দুটো মেজার করলে আপনি বুঝতে পারবেন সেটা পিকের না সিগারেট। প্লাস মাইনাসে ঠিকই চেক করতে হবে, প্লাস মাইনাসে ঠেকাতে হবে। শর্ট সার্কিট হলো, শর্ট সার্কিটে কারেন্ট মানে সঙ্গে সঙ্গে করতে হবে এটা। ওরা ভালো টেকনিশিয়ান ছাড়া আপনি করতে পারেন, নর্মাল পাবলিক আমি কোনোদিন রেকমেন্ড করবো না যে করতে, কারণ ওটা ডিসি কারেন্ট একবার লাগলে পুরো পুরো জ্বালিয়ে দেবে, মানে পুড়িয়ে দেবে। মানে তারটাকে না প্যানেলটাকে পুড়িয়ে দেবে? না, তারটাকে পুড়িয়ে দেবে, মানুষের হাত পর্যন্ত পুড়িয়ে দিতে পারে। ওটা পুরো সেফটির সাথে করতে হয়। আপনার দুটো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালকে একসাথে আপনি রাখলে পরে আমরা টেস্টিং করে বুঝতে পারেন সেখান থেকে কারেন্ট আসছে কি না, কত পরিমাণে আসছে, তার ওপেন সার্কিট ভোল্টেজ কত আছে, সব কিছু আপনি ওখান থেকে ক্যালকুলেট করে দেখতে পাবেন। ওটা টেকনিশিয়ানই করতে পারবে, আম পাবলিক করতে পারবে না? টেকনিশিয়ানই করতে পারবে, আম পাবলিক করতে পারবে না। এরপর আসা যাক, এই মানে এরকম কি হয় যে যেটা আমি এ গ্রেড প্যানেল লাগালাম সেটা 1 বছর বাদে যা জেনারেশন দিতে হয়তো 1-2% ড্রপ হবে, যেটা বি গ্রেড বা সি গ্রেড দিলাম সেটা অনেকটা ডাউন হয়ে যাবে? হ্যাঁ, এটা হতে পারে। বি গ্রেড মডেল হলে পরে জেনারেশন অনেকটা ড্রপ করে যেতে পারে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, এই যে হচ্ছে কি বলে ইন্ডিয়ান প্রোডাক্ট আর চাইনান প্রোডাক্ট, ওটাকে কি যেন ভাষাতে বলছে? ডিসিআর আর নন ডিসিআর প্যানেলও কি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড হয়? না, ডিসিআর প্যানেল হয় না। ডিসিআর প্যানেলে হয় না, মানে যারা সাবসিডির জন্য অ্যাপ্লাই করছেন 78,000 টাকা বা 60,000 টাকা, তাদের কিন্তু ডুপ্লিকেট আসার চান্স নেই। ইন্ডিয়াতে যেহেতু টেস্ট হচ্ছে, ইন্ডিয়া সাবসিডি দিচ্ছে, বি গ্রেড সি গ্রেড পাবেন না। হ্যাঁ, তাদের এ গ্রেডই পাবেন, এ গ্রেডই পাবেন। ওই কারণে দেখবেন যে যারা সাবসিডি স্কিমে কাজ করায় তারা দেখবেন প্রাইস অনেক বেশি, কারণ তাদেরকে এ গ্রেড মাস দিতেই হবে। আর যারা অনেক প্যানেল বা অনেক সোলার কোম্পানি আছে, তারা শুধু বলছে হ্যালো দাদা
হ্যাঁ, সাবসিডি নিয়ে কি হবে, ওর থেকে কম টাকায় আমি করে দেবো। হ্যাঁ, আপনি সাবসিডি পাচ্ছেন, সাবসিডি টাকা নন ডিসিআর প্যানেল নিয়ে এখনই মাইনাস করে দিচ্ছি। এখনই মাইনাস করে আপনি কাজ করে নিন, আপনি 78 টাকা পেতেন, 2,20,000 টাকা দিচ্ছেন, 78 টাকা মাইনাস 1,70,80 আপনি আমাকে দিন, আমি আপনাকে এক্ষুনি করে দিচ্ছি। তার মানে এই প্যানেলগুলো হচ্ছে খুবই কম দামে কেনে, খুবই কম এবং ওখানে অবশ্যই সি গ্রেড বি গ্রেড প্যানেল থাকে, এ গ্রেড দেবে না গ্যারান্টি, গ্যারান্টি তাই তো। 100% ডিসিআর মানে নন ডিসিআরে এ গ্রেড পাওয়া মুশকিল, পাওয়া যায় না বলা ভুল। পাওয়া যায়, মানে কি বলুন তো, একটা মানে ব্র্যান্ডেড কোম্পানির কাছ থেকে যখন আপনি নেবেন, সে দেখবে যে আমার 5 বছরের ওয়ারেন্টি থাকছে, আপনার হচ্ছে আমাকে লাইফ টাইম থেকে সার্ভিস দিতে হবে, সে কোনোদিন এই জিনিসটা করবেও না এবং কোনোভাবে সেটা করতেও দেবে না ভালো কোম্পানির কাছ থেকে নিলে। এবার আপনি যদি লোকাল দোকান থেকে কিনতে যান, সে নিজেই আদে জানে না যে সেটা কি গ্রেডের মডেল আছে, তো আপনাকে কী হিসেবে বিক্রি করবে। আপনি জাস্ট যাবেন, তার কাছ থেকে নেবেন, ইনস্টল করাবেন, 2 বছর পর আপনাকে তার আছে আপনাকে আর পাত্তা দেবে না, আপনার কিছুই করার থাকবে না। এটা হচ্ছে ইস্যু আর কি। এই জন্যই ভারত সরকার কিন্তু নিয়ম দিয়েছে যে যদি ডিসিআর প্যানেল লাগাতে হয় তাহলেই সাবসিডি দেবে, নন ডিসিআরে সাবসিডি দেবে না, তাই তো। এটা একটা ভালো বেনিফিট, ভালো বেনিফিট। আচ্ছা, নন ডিসিআর প্যানেলে কি নেট মিটারিং পাওয়া যাচ্ছে? আমি কিছুদিন আগে জানতাম যে আপনার গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশন জারি করেছিল যে নন ডিসিআর প্যানেল এবারে নেট মিটার পাওয়া যাবে না নন ডিসিআর প্যানেলের এগেনস্টে। কিন্তু এটা আমি রিসেন্টলি শুনলাম যে আপনার নন ডিসিআর প্যানেল থেকে ছাড় দিয়েছে, এই ডিসেম্বর মাস পর্যন্ত ছাড় দিয়েছে যে নন ডিসিআর প্যানেল আপনি ইউজ করতে পারেন এবং তার এগেনস্টে নেট মিটারও করা যাবে, কিন্তু এই ডিসেম্বর মাস পর্যন্ত। তারপরে আদৌ কি করবে না করবে এখনও পর্যন্ত আমি সঠিক জানি না। প্যানেলের ভালো মন্দ নিয়ে তো আলোচনা হলো, এবারে আসা যাক ইনভার্টারের ভালো মন্দ। হ্যাঁ, অন গ্রিড ইনভার্টার, অফ গ্রিড ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার, 3টা ইনভার্টার আছে। অ্যাপ্রক্স হচ্ছে দাম কত? প্যানেলের দাম তো একটা 720, প্যানেলের ওয়াটের দাম 20,000 টাকা অ্যাপ্রক্স একটা প্যানেল। 10টা প্যানেল লাগলে 2 লাখ টাকা, 2 লাখ টাকা প্যানেলে লেগে যাচ্ছে। কত নয়, আরও কম হয়, হয়তো 15,000 টাকা প্যানেল দাম আছে। দাম তো সঠিক জানা থাকে না। এবারে ইনভার্টারের কীরকম দাম থাকে এই নন ডিসিআর কি বলে, সরি, অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড? দেখুন, দাম বেশি তো হচ্ছে ধরুন আপনার হাইব্রিডের অনেক বেশি দাম, তার থেকে কমে হচ্ছে আপনার অনগ্রিড, তার কমে হচ্ছে আপনার অফগ্রিড। অফগ্রিড সব থেকে কম দাম কম, কিন্তু অফগ্রিডের যে ব্যাটারি লাগে তার জন্য প্রাইসিং অনেক বেড়ে যায়। প্লাস হাইব্রিডের ক্ষেত্রেও ধরুন ব্যাটারি ইনভার্টারের দাম অনেক বেশি, প্লাস তার যে ব্যাটারি সাপোর্ট আছে তার দাম আবার অনেক বেশি, বিশাল, মানে হাইব্রিডের খরচ প্রচুর খরচ। অ্যাকচুয়াল সোলার যদি আপনার এলাকাতে ইলেকট্রিসিটি নেই, সেখানে একমাত্র অফগ্রিড লাগানো ভালো। যেখানে একদম ইলেকট্রিসিটি নেই, জঙ্গলের মাঝে, মাঠের মাঝে জঙ্গলে আপনি অফিস করেছেন, চোখ বন্ধ করে অফগ্রিড করুন। আর নইলে যদি আপনার ইলেকট্রিসিটি থাকে খুব পরিমাণে, যদি শাটডাউন না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অনগ্রিডে যান, সব থেকে বেটার। কারণ এটা আলটিমেট বেনিফিটটা আপনি পাবেন, কারণ সোলার সারাদিন কাজ করবে, যা কাজ করবে কোনো মেনটেন্যান্স নেই, কিছু নেই, আপনার গ্রিডের মধ্যে এক্সপোর্ট করতে থাকবে বা আপনার কনজিউম হতে থাকবে। আর অফ গ্রিডের ক্ষেত্রে ব্যাটারিকে একবার চার্জ করে দেওয়ার পর যদি আপনার কনজামশন না হয়, সোলার থেকে কোনো আউটপুট আসবে না, এই টাইপের ব্যাপার আর কি। আর একটা দুটো কোশ্চেন করে আপাতত এই ভিডিওটা বন্ধ করব। সোলার লাগিয়েছি বাড়ির ছাদে সব থেকে উঁচু জায়গায়, দুম করে একটা বাজ পড়লো। দেখুন, বাজ যাতে না পড়ে তার জন্য আমরা সেফটি যেগুলো রাখি, ফার্স্ট হচ্ছে যে লাইট ইয়ারস্টার মাস্ট একটা সোলার পাওয়ার প্ল্যান্টের মধ্যে দিতে হবে। সোলারের থেকে হাইটে দিতে হবে, সোলার যে হাইটে আছে তার থেকে হাইটে যেন থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার ক্যাপচার করবে সার্জটাকে এবং সেটা আমরা গ্রাউন্ড করে দেবে, এবং সেটা যেন প্রপার গ্রাউন্ড করে সেটা দেখতে হবে। যে আমি একটা 2.5-এর একটা অ্যালুমিনিয়াম কেবিল নিয়ে এসে লাগিয়ে দিলাম, যেটা সার্জ প্রোটেক্টর হিসেবে লাগিয়ে দিলাম, কিন্তু দেখা গেল সার্জ যখন পড়লো গোড়া থেকে ফুটে গেল, তারপরে যে সার্জ করবো ওটা ডাইরেক্ট আমরা মডেলের মধ্যে পড়বো, সেগুলো দেখার বিষয় থাকে। প্লাস হচ্ছে যে সার্জ যদি পড়েও, ধরুন মডেলের মধ্যে কোনো কারণে সার্জ পড়লো, সেক্ষেত্রে আপনার যে ডিসিডিবি বক্স আছে তার মধ্যে দেখতে হবে যে এসপিডি আছে কিনা, কোন কোম্পানি আছে, কত আপনার সেটা এসপিডিটা আমরা প্রোটেক্ট করতে হবে। হাই ভোল্টেজ এলে ক্যাট করে দেয়। হ্যাঁ, হাই ভোল্টেজ এলে পরে সেটা প্রথম তো গ্রাউন্ড করতে থাকে, নাহলে পরে সেটা হচ্ছে আপনার পুরো কেটে দেয়। এসপিডি থাকা মাস্ট দরকার, মানে এসি সাইড এবং ডিসি সাইড দুটো সাইডই এসপিডি মাস্ট, শুধু বাজের জন্য, শুধু বজ্রপাতের জন্য। সার্জ প্রোটেক্টর ডিভাইস ওটা এসপিডি। তার মানে সোলার লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যে কোম্পানি থেকে নিচ্ছেন সে যেন মিনিমাম 2 বছর বা 5 বছরের ওয়ারেন্টি দেয়। হ্যাঁ, এটা আপনি দেখে নেবেন, কারণ
ওয়ারেন্টি যদি সে না দেয়, আপনাকে বললো যে আমি হ্যাঁ 6 মাস দেখুন না, আমার কোনো ব্যাপার না, আমি আপনাকে দিয়ে দেবো 6 মাস ওয়ারেন্টি আমি দিয়ে দেবো। ন্যাচারালি 6 মাসে কোনো কিছুই হয় না, ঝড়টা কিন্তু সে 1 বছর পরেই 1 বছর আসবে। পরে যে আসে। তো যারা হচ্ছে ওয়ারেন্টি বেশি দেবে, 5 বছর মিনিমাম ওয়ারেন্টি দিচ্ছে আপনাকে, তাদের কাছ থেকে সোলার ইনস্টলেশন করেন, আমি এটাই রেকমেন্ড করবো। কারণ তারা আপনাকে তার একটা ভয় থাকবে, ভয় কিছু থাকবে হয়ে আমি গেলে আমি আমাকে যদি service কালকে দিতে কিছু হবে। হয় আমাকে পুরো সিস্টেমটা হতে পারে রিপ্লেস করে দিতে হলো। কারণ হতেই পারে এমন একটা ডিজাস্টার যে আপনার এমন একটা কিছু একটা ঘটনা ঘটলো যে আপনার পুরো সিস্টেম কোলাপস করে গেল, মডেল থেকে শুরু করে ইনভার্টার ওয়্যারিং সমস্ত কিছু কোলাপস করে গেল। আমার মানে হয়েছে বহু জায়গায় আমি দেখে এসেছি যেরকম হয়েছে, ইনভার্টার, এসিডিবি, ডিসিডিবি, প্যানেলস, পুরো ওয়্যারিং থেকে শুরু করে সমস্ত কিছু পুরো ছাই হয়ে গেছে, এরকম দেখে এসেছি। অতএব যারা করছে, যারা ইনস্টলেশন করছে, তারা খুব ভালোভাবে জানে যে মানে যারা এক্সপিরিয়েন্স যারা ভেন্ডার আছে তারা খুব ভালোভাবে জানে যে আমার কোন কোন সেফটি ইকুইপমেন্ট রাখতে হবে, আমি যে কেবল ইউজ করছি সে কেবল সাইজিং আমার কী কী প্যারামিটারের উপর ডিপেন্ড করছে, সেই সমস্ত এক্সপিরিয়েন্স তাদের থাকতে হবে। এই জিনিসগুলো আপনাকে যাদের এক্সপিরিয়েন্স আছে কিনা দেখে নিতে হয়। সোলার তো পাবলিক লাগিয়ে নিল, কি কি পয়েন্টে খারাপ হয়, মানে ইস্যু দেখায়, মানে ফল্ট হয়, এবং ওয়ারেন্টি তোমাদেরকে সার্ভিস করতে হয়, 2-4টা পয়েন্ট একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো, আমি একটু খাবার জল আনি। কোশ্চেনটা হচ্ছে কী কী এখন পর্যন্ত ওয়ারেন্টির মধ্যে ক্লেম হয়েছে, তোমাদেরকে গিয়ে রিপেয়ারিং করতে হয়েছে, ইনভার্টার না সোলার না স্ট্রাকচার উল্টে গেছে, তোমার 5 বছর এক্সপিরিয়েন্সে কোন পয়েন্টগুলো খারাপ হয় একটু বলো, আমি জলটা নিয়ে আসি। আচ্ছা, 5 বছর এক্সপিরিয়েন্সে তো এটা দেখেছি যে খুব একটা মেনটেন্যান্স আসে না, যেগুলো নর্মাল মেনটেন্যান্স আছে, যে এমসিবি ট্রিপ করে গেছে, কোনো কারণে হয়তো সার্জ এসেছে সে কারণে এমসিবি ট্রিপ করে গেছে, এটা একটা মেনটেন্যান্স হয়। এমসিবি হয়তো খারাপ হয়ে গেছে, এটা একটা টুকটাক মেনটেন্যান্স হয়। প্লাস কোনো দেখা যায় যে আপনার ওয়াইফাই যে একটা মনিটরিং সিস্টেম থাকে, আরএমএস থাকে, রিমোট মনিটরিং সিস্টেম, সেটা হয়তো অফলাইন হয়ে গেছে কোনো কারণে, পাসওয়ার্ড চেঞ্জ করেছে ওয়াইফাই, এই সমস্ত মেনটেন্যান্সই আছে। মেনলি অন্য বেশি কিছু মেনটেন্যান্স আসে না। ইনভার্টার পুড়ে গেছে এরকম হয়েছে কি? না, ইনভার্টার পুড়ে গেছে এই টাইপের মেনটেন্যান্স এখনো পর্যন্ত আমার লাইফে আসেনি। আমি দেখে এসেছি কিছু জায়গায়, মানে সেগুলো আমার কোম্পানি নয়। এটা কি স্যার? এটা হচ্ছে মনস্টার, এটা হচ্ছে থামস আপ চার্জ। আপনি খান? হ্যাঁ আপনি খান? হ্যাঁ খাবো, আমি কোশ্চেনটা করি তখনকে। হ্যাঁ, তো কোশ্চেন হচ্ছে আমি শুনলাম না খারাপ হয় বলতে ইনভার্টার খারাপ হয়, সোলার খারাপ হয়। না, ইনভার্টার খারাপ, সোলার খারাপ খুব একটা হয় না। মেনলি হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এসিডিবি ডিসিডিবি যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলোতে বেশিরভাগ মেনটেন্যান্স পড়ে। কারণ দেখা গেল কোনো কারণে একটা সার্চ পড়েছে, সেক্ষেত্রে এসপিডি হয়তো বার্ন আউট হয়ে গেছে, আপনার সিস্টেমটা সেভ আছে কিন্তু এসপিডি বার্ন আউট হয়ে গেছে, আপনি সিস্টেম অন করতে পারবেন না, ওই এসপিডিতে আপনাকে রিপ্লেস করতে হবে। তারপরে দেখা গেল যে এসপিডি বার্ন আউটের সাথে সাথে এসিডিবি যে এমসিবি আছে সেই এমসিবিটা হয়তো বার্ন আউট হয়ে গেছে, সেই এমসিবি আমরা রিপ্লেস করতে হবে। এই টুকটাক মেনটেন্যান্সগুলো আসতে থাকে। বাকি নর্মালি হচ্ছে আরএমএস যে আপনাকে বললাম, রিমোট মনিটরিং সিস্টেম যেটা আপনার আছে আরএমএস, ওই আরএমএস এর ক্ষেত্রে কোনো কারণে হয়তো ওয়াইফাই কাস্টমার চেঞ্জ করেছে, সেক্ষেত্রে সেটা অফলাইন হয়ে গেছে, আপনাকে আবার রিকনফিগার করতে হবে। এই টুকটাক মেনটেন্যান্সগুলো আসে, তো কাস্টমার নিজেও করতে পারবে। হ্যাঁ ওগুলো উনি নিজেও করে নিতে যাই হোক, পারবেন। আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। এই ব্রেকটা নেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে কোন ব্র্যান্ডের প্যানেল নেবেন, কোন ব্র্যান্ডের ইনভার্টার নেবেন, সবথেকে ভালো কোম্পানি কী রয়েছে, কোন কোন দিকগুলো মেনে চলতে হবে, এই নিয়ে নেক্সট ভিডিও আসছে। এই ভিডিওটা এখানেই বন্ধ করছি। তার আগে আমরা টিফিন করে নেব। আমাদের হাতে আছে মনস্টার এনার্জি, থামস আপ, আর আছে রিমঝিম জিরো, এগুলো সব কোকাকোলা ব্র্যান্ডের, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই বন্ধ করছি। আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার নিয়ে আগামী দিনে কিন্তু ইউটিউব লাইভে চলে আসবো। বাই।